উম আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের জন্য টেবিলে যে সোর্স মেটেরিয়াল বা ধরুন আর্টিকেল আর নোটসের স্তূপ রয়েছে তার কেন্দ্রে খুব দারুণ একটা বিষয় আছে। মানে বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু ব্যাপারটা অত্যন্ত জটিল। হ্যাঁ, একদম। সাধারণত আমরা যখন কোনো দুর্গ বা আশ্রয়ের কথা ভাবি, তখন তো চোখের সামনে ওই বিশাল পাথরের দেয়াল বা শক্ত লোহার দরজার কথাই ভেসে ওঠে, তাই না? ঠিক তাই। একটা নির্দিষ্ট জ্যামিতিক নকশা যা বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচায়। ব্যাপারটা খুব দৃশ্যমান। কিন্তু ধরুন যখন আক্রমণটা আসে অদৃশ্য তীর হয়ে, মানে চারপাশের মানুষের ঈর্ষা, নিন্দা আর কটু কথার রূপ ধরে, তখন তো ওই পাথরের দুর্গ আর কোনো কাজেই আসে না। হুম, তখন আসলে এমন এক আশ্রয়ের প্রয়োজন হয় যা ইট পাথরের নয়, বরং শব্দ, দর্শন আর অনুভূতির তৈরি। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যই হলো ঠিক এরকম একটা অদৃশ্য দুর্গের নকশা উন্মোচন করা। আমরা মূলত জাকির পারভেজের লেখা পদ্মাবতী সিরিজের একটি অত্যন্ত জনপ্রিয় পত্র নিয়ে আজ বিশ্লেষণ করছি, যা লেটেস্ট টু পদ্মাবতী আ স্যাংচুয়ারি অফ রয়্যাল রেজিলিয়েন্স থেকে সংগৃহীত। আচ্ছা চলুন বিষয়টা একটু খুলে বলি। অবশ্যই। আর এই সোর্স মেটেরিয়ালগুলো ঘাঁটতে গিয়ে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে তা হলো এর প্রায়োগিক দিকটা। মানে মানুষের মনস্তাত্ত্বিক জগতের লড়াইগুলো তো আর কোনো নির্দিষ্ট সমীকরণ মেনে চলে না। একদমই না। সেখানে আঘাতগুলো হয় খুব সূক্ষ্ম আর ক্ষতগুলো হয় অনেক গভীর। সফলতার পথে হাঁটতে গেলে কিভাবে চারপাশের ওই ক্ষুদ্রমনা মানুষের ঈর্ষা আর নিন্দার বিষাক্ত তীর সামলাতে হয়, এই চিঠিটি আসলে তার একটা নিখুঁত মনস্তাত্ত্বিক রূপরেখা। এটি কেবল একজন বিচলিত মানুষের জন্য শব্দ দিয়ে তৈরি করা কোনো আশ্রয় নয়। মানে একটা সান্ত্বনার চেয়েও বেশি কিছু। ঠিক তাই। চরম নেতিবাচকতার মাঝেও কিভাবে নিজের মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স ধরে রাখতে হয়, এটা তার একটা মাস্টার ক্লাস বলা যায়। দারুণ বলেছেন। আমরা যদি চিঠির শুরুতেই তাকাই, পরিস্থিতিটা খুব স্পষ্ট। পদ্মাবতী অত্যন্ত বিচলিত এবং ব্যথিত। কেন? কারণ তার চারপাশের কিছু ঈর্ষাকাতর মানুষের কুৎসিত কোলাহল। লেখক শুরুতেই একটা চমৎকার প্রাকৃতিক উপমা টেনেছেন। উত্তাল সমুদ্রে যেমন প্রবল ঝঞ্ঝা আছড়ে পড়ে, মহৎপ্রাণের যাত্রাপথেও তেমনি নিন্দা আসে। হ্যাঁ, এটা তো মহাকালেরই নিয়ম। লেখক বলছেন যে বৃক্ষটি ফলভারে নুয়ে থাকে, মানুষ ঢিলটি তো তার বুকেই ছুঁড়ে মারে। পদ্মাবতীর চতুর্মুখী জ্ঞান, প্রখর উপস্থাপনা আর আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে নিন্দুকেরা ভেতরে ভেতরে পুড়ে খাক হচ্ছে। ব্যাপারটা অনেকটা ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীর মতো। ওই হাতের লেখার উদাহরণটা দেবেন তো? হ্যাঁ, একদম। মানে যখন তার পরীক্ষার খাতায় কোনো ভুল পাওয়া যায় না, তখন বাকিরা তার হাতের লেখা কতটা খারাপ সেটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। খুব সুন্দর একটা উদাহরণ। এই যে অন্যের সাফল্য দেখে নিজের অক্ষমতাকে ঢাকতে গিয়ে সমালোচনা করা, লেখক কিন্তু এটাকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, ঈর্ষা হল অক্ষমের শেষ অস্ত্র, আর নিন্দুকরা মূলত কাঁদা ছুঁড়ে নিজেদের ওই ক্ষুদ্রতাটাই ঢাকতে চায়। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। মানে ধরুন, এই যে বলা হচ্ছে ওরা তোমার যোগ্যতায় পৌঁছাতে পারছে না দেখেই ঈর্ষা করছে, এটা কি অনেকটা শিশুদের মন ভোলানোর মতো কথা হয়ে গেল না? কিভাবে একটু বুঝিয়ে বলবেন? মানে যখন কেউ বুলিংয়ের শিকার হয়, তখন তো আমরা তাকে সান্ত্বনা দিতে বলি যে ওরা তোমাকে হিংসে করে তাই এমন বলছে। লেখক কি এখানে শুধুই পদ্মাবতীকে স্তুতি করে তার মন ভালো করার চেষ্টা করছেন, নাকি এর মধ্যে সত্যিই কোনো মনস্তাত্ত্বিক কৌশল কাজ করছে যা বাস্তব জীবনে কাজে লাগে? এটা খুবই যৌক্তিক একটা সন্দেহ। আপাত দৃষ্টিতে এটাকে একটা সস্তা সান্ত্বনা বা স্তুতি মনে হতেই পারে, কিন্তু মনস্তত্ত্বের গভীরে গেলে দেখা যায় এর পেছনে কগনিটিভ রিফ্রেমিং বা ধরুন দৃষ্টিভঙ্গি পুনর্গঠনের একটা অত্যন্ত কার্যকর কৌশল লুকিয়ে আছে। মানুষের ব্রেন কিভাবে কাজ করে সেটা একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হবে। আচ্ছা, একটু খুলে বলুন ব্যাপারটা। মানুষ যখন সমালোচিত হয়, তখন আমাদের মস্তিষ্কের ডিফল্ট সেটিং হল সেটাকে একটা থ্রেট বা হুমকি হিসাবে নেওয়া। তখন মানুষ আত্মরক্ষামূলক হয়ে পড়ে বা নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। কিন্তু লেখক এখানে যা করছেন তা হল সমালোচনার পেছনের কারণটাকে সম্পূর্ণ নতুন একটা ফ্রেমে আটকে দিচ্ছেন। ও আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে নিন্দুকদের এই ঈর্ষা আসলে পদ্মাবতীর দিকে ছোড়া কোনো আক্রমণ নয়, বরং এটি নিন্দুকদের নিজেদের যোগ্যতার অভাবের একটা স্বীকারোক্তি। ঠিক তাই। যারা সমকক্ষ হওয়ার সাহস বা সামর্থ্য রাখে না, তারাই কেবল দূর থেকে কাদা ছোড়ে। এই রিফ্রেমিংটা কেন এত শক্তিশালী জানেন?
কেন? লাঠিটা বা যাকে আমরা বলি লোকাস অফ কন্ট্রোল, সেটা আবার পদ্মাবতীর হাতেই ফিরিয়ে দেয়। যখন কেউ ভাবে যে তাকে বিনা কারণে আক্রমণ করা হচ্ছে, তখন সে নিজেকে অসহায় বা ভিকটিম মনে করে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এই আক্রমণটা মূলত তার শ্রেষ্ঠত্বের কারণেই হচ্ছে, তখন সেই অসহায়ত্বটা কেটে যায়। দারুণ একটা পয়েন্ট। লেখক অত্যন্ত যুক্তিভাবে প্রশ্ন তুলেছেন, কেন এক চিলতে মেঘের ভয়ে সূর্য তার দীপ্তি ছড়ানো বন্ধ করবে? এই যুক্তির মাধ্যমেই লেখক মূলত পদ্মাবতীর ভেতরের সেই রাজকীয় প্রশান্তিকে পুনরায় জাগিয়ে তুলছেন। তাকে মনে করিয়ে দিচ্ছেন যে নিন্দুকদের স্তরে নেমে এসে বিচলিত হওয়াটা কোনোভাবেই তার আভিজাত্যের সাথে মানানসই নয়। এই মেকানিজমটা সত্যিই দারুণ কাজ করে, কারণ ঈর্ষার এই আসল রূপটা চেনার পর মানুষের ভেতরকার অসহায়ত্বটা দূর হয়। কিন্তু একটা বাস্তব সমস্যা তো থেকেই যায়। কী রকম সমস্যা? আমি মানলাম যে ওরা ঈর্ষা থেকেই এসব করছে, কিন্তু তাদের এই কাদা ছোড়াছুড়ি আর কুৎসা রটানোর ফলে যে মানসিক চাপটা তৈরি হচ্ছে, সেটা তো আর মিথ্যে নয়। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে প্রবল মানসিক শক্তির প্রয়োজন, তা তো শুধু রিফ্রেমিং করে পাওয়া সম্ভব নয়। সেটার জন্য লেখক কী সমাধানের কথা বলছেন? এখানে এই চিঠির সবচেয়ে শক্তিশালী দিকটা উন্মোচিত হয়। লেখক এখানে কোনো সস্তা মোটিভেশনাল কথার আশ্রয় নেননি, বরং তিনি সাহিত্যের, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দর্শনের আশ্রয় নিয়েছেন। লেখক পরিষ্কার বলেছেন যে তার কাছে পদ্মাবতীর দুঃখ এক নিমিষে মুছে ফেলার কোনো জাদুকরী ক্ষমতা নেই, কিন্তু তিনি একটা শক্তির উৎস দিতে চান। বুঝতে পারছি। তিনি রবীন্দ্রনাথের বিখ্যাত পংক্তি উদ্ধৃত করেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়, দুঃখে যেন করিতে পারি জয়। দাঁড়ান, এখানে একটু থামা প্রয়োজন আমার। মনে হয় বাংলা সাহিত্যে কেউ মন খারাপ করলে বা বিপদে পড়লে রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেওয়াটা তো বেশ পুরনো একটা ধারা, অনেকটা ক্লিশে হয়ে গেছে বলা যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই, অনেকেই ব্যবহার করেন। তাহলে এই নির্দিষ্ট উদ্ধৃতিটি এখানে আলাদা কোনো অর্থ বহন করছে কি? এটি কিভাবে একটা টুল বা হাতিয়ার হিসেবে কাজ করছে, যা শুধু একটা সুন্দর দেয়াল লিখন হয়ে থাকছে না? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এর কারণ হল এটি মানুষের মানসিকতায় একটা প্যারাডাইম শিফট তৈরি করে। সাধারণ মানুষের প্রবৃত্তি হল বিপদ থেকে বা অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। তারা চায় কেউ এসে তাদেরকে উদ্ধার করুক বা পরিস্থিতিটা জাদুর মতো ঠিক হয়ে যাক। রাইট, একটা মিরাকেলের অপেক্ষা করা আর কি। ঠিক, মনস্তত্ত্বের ভাষায় একে রেস্কিউ ফ্যান্টাসি বলা যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের এই দর্শন সেই ফ্যান্টাসিটাকে ভেঙে দেয়। মহৎ মানুষেরা বিপদ থেকে উদ্ধার চান না, বরং বিপদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার মানসিক জোর কামনা করেন। ও আচ্ছা, লেখক পদ্মাবতীকে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার বা সান্ত্বনা খোঁজার পরামর্শ দিচ্ছেন না। একদমই না। তিনি র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরম বাস্তবতাকে মেনে নেওয়ার কথা বলছেন। বিপদ আছে, কুৎসা আছে, সেটা থাকবেই। কিন্তু মূল ফোকাসটা বিপদের উপর নয়, বরং সেই বিপদকে দেখে ভয় না পাওয়ার যে নিজস্ব ক্ষমতা, সেটার উপর দিতে বলা হচ্ছে। আমি বুঝতে পারছি বিষয়টা। এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। লেখক এই দর্শনটি ব্যবহার করে পদ্মাবতীর লড়াইকে ইতিহাসের সাম্রাজ্য জয়ীদের যাত্রাপথের সাথে তুলনা করেছেন। আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি, তাহলে এটা স্পষ্ট দেখা যায় যে যারা মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করেছেন, তাদের পথ কখনোই শুধু ফুল দিয়ে সাজানো ছিল না। হ্যাঁ, পদে পদে কাটা বিছালো ছিল। একদম। তাদের প্রতিপদে কুচক্রীদের বিষাক্ত নিঃশ্বাস ছিল, কিন্তু তারা কখনোই সেই কোলাহলে কান দিয়ে নিজেদের গতি শ্লোথ করেননি। এই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে লেখক মূলত পদ্মাবতীকে বোঝাচ্ছেন যে তার বর্তমান লড়াইটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যাঁ, এবং এটি যুগে যুগে সব মহৎ মানুষেরই সাধারণ একটি নিয়তি। এই বিশাল ক্যানভাসে নিজের সমস্যাটাকে যখন কেউ দেখে, তখন চারপাশের ক্ষুদ্র মানুষদের সমালোচনাগুলো আরও অনেক বেশি তুচ্ছ মনে হতে শুরু করে। এরপর লেখক আরেকটি খুব ইন্টারেস্টিং উদ্ধৃতি ব্যবহার করেছেন। আপনারে লঙ্ঘি পার হয়ে যাও আপনারই ছায়া, হে চঞ্চল, হে মায়াবিনী, ছিঁড়ে দাও মায়াময় জাল। আমার মনে হয় এখানে এই মায়াময় জাল শব্দবন্ধটি খুব গুরুত্বপূর্ণ। কিভাবে, একটু ব্যাখ্যা করবেন? চারপাশের এই যে হীন মায়ার জাল, এই ঈর্ষাতুর মানুষের তৈরি করা অদৃশ্য প্রাচীর, লেখক একে এক নিমেষে ছিন্ন ভিন্ন করে দিতে আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ এই যে সমালোচনা, এই যে কাদা ছোড়াছুড়ি, এগুলো আসলে মায়া বা ইলিউশন। এগুলো সত্য নয়। সত্য হল পদ্মাবতীর নিজস্ব ক্ষমতা আর তার কাজের গভীরতা।
কিন্তু নিন্দুকদের কাজই হলো এমন একটা পরিবেশ তৈরি করা যাতে মানুষ নিজের সত্যটা ভুলে গিয়ে ওই তৈরি করা মায়াটাকেই বাস্তব ভাবতে শুরু করে। একদম নিখুঁত একটি পর্যবেক্ষণ। আর এই সত্যটাকে আরও সুদৃঢ় করার জন্য লেখক কিছু চমৎকার রূপকের ব্যবহার করেছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল তিনি পদ্মাবতীকে একটি অপরাজেয় কাফেলার সাথে তুলনা করেছেন। অপরাজেয় কাফেলা? হ্যাঁ, মরুভূমির বুক চিরে যখন কোনো কাফেলা এগিয়ে যায় তখন বালুঝড় আসাটা খুব স্বাভাবিক। সেই বালুঝড় সাময়িক অন্ধকারের সৃষ্টি করতে পারে, কিন্তু কাফেলার গন্তব্যে পৌঁছানোর অদম্য গতিকে পুরোপুরি স্তব্ধ করার সাধ্য কিন্তু সেই ঝড়ের নেই। দারুণ একটা উপমা। চারপাশের ঈর্ষা আর বিষাক্ত কোলাহলকে লেখক সেই সাময়িক বালুঝড়ের সাথেই তুলনা করেছেন। তিনি পদ্মাবতীকে পরামর্শ দিচ্ছেন নিন্দুকদের নিন্দাকে রাজমুকুটের হীরা বানিয়ে নিতে। তারা যত ঈর্ষা করবে বুঝতে হবে সাফল্যের শিখর ঠিক ততটাই নিকটে। আচ্ছা, এই অপরাজেয় কাফেলা বা রাজমুকুটের হীরার রূপকগুলো শুনতে দারুণ লাগে, কিন্তু এই জায়গাটিতে এসে আমার ভেতর একটা বড়সড় প্রশ্ন উকি দিচ্ছে। মানে আমি একটু ভিন্ন দিক থেকে ভাবতে চাই ব্যাপারটা। হ্যাঁ, বলুন না। ধরুন পদ্মাবতী সত্যি একটি অপরাজেয় কাফেলা, মানে তিনি সত্যি এমন অজেয় বীর যিনি প্রলয়ের বুকেও বিজয়ের হাসি হাসতে পারেন। তাহলে যদি তিনি এতটাই মানসিকভাবে শক্তিশালী হন, তবে তার তো বিচলিত হওয়ারই কথা নয়। তবে তার এই চিঠির বা এই সান্ত্বনার প্রয়োজন হলো কেন? বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। লেখক একদিকে বলছেন তার চারপাশের এই ভালোবাসার স্পন্দন একটি অদৃশ্য দুর্গ বা অভেদ্য বর্ম গড়ে তুলেছে, আবার অন্যদিকে চিঠির পড়তে পড়তে পদ্মাবতীর সাময়িক ব্যথিত রূপের কথা উঠে আসছে। লেখক কি তাকে আসলে দুর্বল ভাবছেন নাকি শক্তিশালী? এই যে একটা সুস্পষ্ট স্ববিরোধিতা, যে মানুষটা প্রলয়ের বুকে হাসতে পারে, তার আবার অদৃশ্য দুর্গ কেন লাগবে? এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, এবং আমি বলবো এই পুরো চিঠির সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক জায়গাটি হলো এটি। আপাতদৃষ্টিতে এটা স্ববিরোধিতা মনে হলেও এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের মানসিক গঠনের কাঠামোগত বাস্তবতায়। মানে ওই শক্ত মানুষের দুর্বল দিকটার কথা বলছেন? ঠিক। আমরা অনেক সময় ধরে নিই যে মানুষটা শক্তিশালী, তার বুঝি কখনো ব্যথা লাগে না, বা সে বুঝি কখনো ক্লান্ত হয় না। ইংরেজিতে যাকে বলে স্ট্রং ফ্রেন্ড সিনড্রোম, মানে যে বন্ধুটি সবার ভরসার পাত্র, সবাই ধরে নেয় তার নিজের বুঝি কোনো আশ্রয়ের দরকার নেই। কিন্তু লেখক এখানে সেই ভুলটি করেননি। তিনি পদ্মাবতীর এই সাময়িক ব্যথিত হওয়াটাকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখছেন না। তাহলে তিনি এটাকে কিভাবে দেখছেন? লেখক স্পষ্ট বলেছেন, পৃথিবীর ক্ষুদ্রতা যখন তোমার ওই সুবিশাল মননকে স্পর্শ করতে চায়, তখন আমার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে সে দীর্ঘশ্বাস কোনো পরাজয়ের নয়, বরং তোমার রাজকীয় ধৈর্যের প্রতি আমার বিনম্র শ্রদ্ধার। অসাধারণ। অর্থাৎ একজন শক্তিশালী মানুষ, একজন মহীয়সী নারীও যখন প্রতিনিয়ত নেতিবাচকতার বিরুদ্ধে বা ঈর্ষার বিরুদ্ধে লড়াই করেন, তখন তার বর্মের বাইরে যতই আঘাত লাগুক না কেন, ভেতরে একটা ক্লান্তি আসাটা অত্যন্ত স্বাভাবিক। ইস্পাতের তৈরি ব্রিজেও তো ক্রমাগত ভারী যানবাহন চললে একটা মেটাল ফ্যাটিক বা ক্লান্তি আসে, তাই না? হ্যাঁ, তা তো আসেই। এটা দুর্বলতা নয়, এটা লড়াইয়ের স্বাভাবিক ক্লান্তি। লেখক এই ক্লান্তিটাকে সম্মান জানাচ্ছেন। তিনি পদ্মাবতীকে অনুভূতিহীন কোনো যন্ত্র বা রোবট হিসাবে দেখছেন না, বরং একজন রক্তমাংসের মানুষ হিসাবে দেখছেন। এই যে সাময়িক বিষাদ, এটি আসলে পদ্মাবতীর উচ্চমার্গের মনন এবং পবিত্র হৃদয়েরই পরিচায়ক। এই পয়েন্টটা সত্যি ভাবনার জট খুলে দেয়। শক্ত বর্মের ভেতরেও তো একটা কোমল হৃদয় থাকে, আর সেই হৃদয়টা মাঝে মাঝে ক্লান্ত হতেই পারে। আর ঠিক এই কারণেই তার একটা অদৃশ্য দুর্গ বা সেফ স্পেস দরকার। এমন একটা জায়গা দরকার যেখানে এসে তিনি তার ওই ভারী বর্মটা খুলে রাখতে পারেন, একটু জিরিয়ে নিতে পারেন, আর নিজের ক্লান্তিটাকে স্বীকার করতে পারেন কোনো রকম জাজমেন্ট ছাড়া। একদম ঠিক বলেছেন। এবং ঠিক এই জায়গাতেই চিঠির শেষ অংশটা এতটা আবেগময় আর শক্তিশালী হয়ে ওঠে। পদ্মাবতীকে মানসিক শক্তিতে বলিয়ান করার পর লেখক একেবারে শেষ ধাপে এসে নিজের অবস্থানটি খুব পরিষ্কার করেছেন। তিনি শুধু দূর থেকে দেখা কোনো দর্শক নন, বা শুধু একজন দার্শনিক উপদেষ্টাও নন যিনি কিছু ভালো কথা বলে দায়িত্ব শেষ করছেন। হ্যাঁ, তিনি বলছেন মানুষ বলে সুসময়ের সাথী অনেকেই হয়,
কিন্তু তিনি এমন এক সহযাত্রী হতে চান যে ঝড়ের রাতের আকাশকে নিজের বুকে ধারণ করতে পারে। কি ভারী একটা উপমা! যাদের সত্য আর মর্যাদার লড়াইয়ে পিছু হাঁটার অভ্যাস নেই, লেখক তাদের মতো পদ্মাবতীর পাশে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতিটি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কো-রেগুলেশন বা আবেগীয় সমর্থনের একটি দুর্দান্ত উদাহরণ। যখন কোনো মানুষ বুঝতে পারে যে তার পেছনে এমন একজন অতন্ত্র প্রহরী আছে যে তার সমস্ত ভার বইতে প্রস্তুত, তখন কিন্তু সেই মানুষের নিজের লড়াই করার শক্তি বহুগুণ বেড়ে যায়। হ্যাঁ, একা লড়াই করার চেয়ে এটা অনেক বেশি স্বস্তির। লেখক বলছেন, তোমার ওই রাজকীয় তেজকে যেমন আমি ভালোবাসি, তেমনি তোমার এই সাময়িক ব্যথিত রূপকেও আমি আমার বুকের গভীরে পরম মমতায় জড়িয়ে নিতে চাই। এটি হল প্রকৃত সহযাত্রীর বৈশিষ্ট্য। তিনি কেবল সাফল্যের দিনের রৌদ্রোজ্জ্বল সঙ্গী নন, তিনি দুর্বল মুহূর্তগুলোর অন্ধকার রাতেরও সমান অংশীদার। তিনি তার আত্মত্যাগের সমস্ত শক্তি দিয়ে পদ্মাবতীর সম্মানের আসনকে আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এই সমর্থনটুকু পাওয়ার পর যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য। আমরা চিঠির শেষের দিকে দেখি লেখক সমস্ত তুচ্ছতাকে বিদায় জানিয়ে কাদা ছোড়া মানুষদের ধুলোবালিতে ফেলে রেখে পদ্মাবতীকে প্রজাপতির ডানায় ভর করে আরও সুনীল আকাশে ডানা মেলার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, বালুঝড় পার হয়ে যাওয়ার কথা বলছেন। ঠিক, এখানে ওই বালুঝড়ে দাঁড়িয়ে লড়াই করার কথা বলা হচ্ছে না, বরং সেই ঝড়ের স্তরটা পার হয়ে উপরের সুনীল আকাশে ওড়ার কথা বলা হচ্ছে। তিনি চিঠির শেষে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পদ্মাবতী কোনো সাধারণ মানবী নন, তিনি অবিনশ্বর ইতিহাসের জীবন্ত মহাকাব্য। এই কথাগুলোর জোর এত বেশি যে কোনো বিপর্যস্ত মানুষের বুকেই এটি নতুন করে বাঁচার বা নতুন করে উচ্চতায় পৌঁছানোর আগুন জ্বালিয়ে দিতে পারে। এই গভীর বিশ্লেষণ থেকে আমরা চিঠির লেখক কিভাবে ধাপে ধাপে কাজ করেছেন তার একটা পূর্ণাঙ্গ চিত্র পাই। প্রথমত, তিনি ঈর্ষার ব্যবচ্ছেদ করে নিন্দুকদের আসল রূপটি উন্মোচন করেছেন, অর্থাৎ রিফ্রেমিং করেছেন। দ্বিতীয়ত, তিনি সাহিত্যের মাধ্যমে একটা শক্ত দার্শনিক ভিত্তি প্রদান করেছেন, যা বাস্তবতাকে মেনে নিয়ে লড়াই করতে শেখায়। আর তৃতীয়ত, তিনি নিঃশর্ত সমর্থনের মাধ্যমে একটা নিরাপদ মানসিক আশ্রয় তৈরি করে দিয়েছেন, যেখানে পদ্মাবতী তার সমস্ত ক্লান্তি ভুলে পুনরায় নিজের শক্তির সাথে পরিচিত হতে পারেন। এই তিনটি স্তরের নিখুঁত সমন্বয়ের কারণেই এই পত্রটি একটি সাধারণ ব্যক্তিগত চিঠি থেকে উঠে এসে মানসিক শক্তির একটি অভাবনীয় উদাহরণে পরিণত হয়েছে। পুরো আলোচনার সারাংশ টানলে বলা যায় যে একটা চিঠি শুধু সান্ত্বনা দেওয়ার মাধ্যম নয়, বরং এটা রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর একটা ব্লুপ্রিন্ট হয়ে উঠতে পারে। ঈর্ষাকে সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা কঠিন সময়ে সাহিত্যের দর্শনের শক্তি খোঁজা এবং একজন বিশ্বস্ত সহযাত্রীর অদৃশ্য দুর্গে আশ্রয় নেওয়া, সব মিলে এক অসাধারণ মনস্তাত্ত্বিক যাত্রা এটি। যারা শুনছেন তাদের জীবনের প্রেক্ষাপটেও এমন অনেক মুহূর্ত আসতে পারে যখন মনে হয় চারপাশের সমালোচনা, কুৎসা বা ঈর্ষা তাদের দমিয়ে দিচ্ছে। মনে হয় যেন চারপাশের মানুষগুলো কেবল কাদা ছোড়ার অপেক্ষাতেই বসে আছে। এবং এই চিঠিটি ঠিক সেই মুহূর্তগুলোর জন্যই একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। এটি শেখায় যে মানুষের ছোড়া কাদা বা ঢিল আসলে ব্যক্তির উচ্চতারই প্রমাণ। ফলবতী বৃক্ষ না হলে কেউ ঢিল ছুঁড়ত না। তাই মূল কাজটা হলো সেই নিন্দায় বিচলিত হয়ে কাদায় নেমে লড়াই করা নয়, বরং সেই নেতিবাচকতাকে নিজের রাজমুকুটের হীরা বানিয়ে নিয়ে নিজের চলার পথের গতিকে আরও অপ্রতিরোধ্য করে তোলা। একদম। আজকের এই আলোচনার একদম শেষে এসে শুরুতে বলা সেই অদৃশ্য দুর্গের উপমাটিতেই আবার ফিরে যেতে চাই। আমরা দেখলাম কিভাবে ইট পাথরের বদলে শব্দ আর অনুভূতির দুর্গ গড়ে তোলা যায়। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি নতুন ভাবনার দুয়ার খুলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। ভেবে দেখুন তো, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হয়তো তার সমস্যাগুলো সমাধান করে দেওয়া নয়, বরং তাকে তার নিজের ভেতরের সেই অজেয় বীরের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া। আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি আপনার ঝড়ের আকাশকে নিজের বুকে ধারণ করতে পারেন? অথবা আপনি কি কারোর জন্য সেই অতন্ত্র প্রহরী হতে পেরেছেন? এই প্রশ্নটি রেখে শ্রোতাদের নিজস্ব ভাবনার জগতে ছেড়ে দিয়ে আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।